নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা শুনছেন সৈয়দ ওয়ালিউল্লাহর চাঁদের অমাবস্যা। আজ তার দ্বিতীয় পর্ব। শীতের মিষ্টি রোদ স্কুলের নেড়ে প্রাঙ্গণেও স্নিগ্ধ সোনালি আলো ফেলেছে। এক কোণে পাতাবাহারের গাছে সে আলো ঝলমল করে। চুন বালিতে লেপা বাঁশের দেয়াল, কাঠের ঠাট, উপরে তরঙ্গায়িত টিনের ছাদ। ছাত্রদের সামনে বার্নিশ শূন্য বেঞ্চিতে কালির দাগ, অনেক গ্রীষ্মের ঘামের ছাপ, এখানে সেখানে ছুরির নির্দয় আঁচড়। অপেক্ষাকৃত পরিষ্কার টেবিলের পেছনে বসে যুবক শিক্ষক আরেফ আলী, গায়ে নিত্যকার মতো সামান্য ছাতা পরা, জীর্ণ সবুজ আলোয়ান, পরনে আধা ময়লা সাদা পায়জামা, পায়ে ধুলায় আবৃত অপেক্ষাকৃত নতুন পাম্প শু। অভ্যাস মতো টেবিলের তলে সে অবিরাম ডান পা নাড়ে, পাটি যেন কল যন্ত্রে চালিত হয়। আরেফ আলীর বয়স 22-23, কিন্তু তার শীর্ণ মুখে অনুজ্জ্বল চোয়ালে বয়োতীত ভাব। যৌবন ভার সে যেন বেশিদিন সহ্য করতে পারেনি। সে মুখে হয়তো যৌবনকণ্টক জন্মেছিল, কখনো যৌবন সুলভ পুষ্পদম হয় নাই। কয়েক বছর আগে মাদ্রাসা হাদিসের প্রভাবে দাড়ি রেখেছিল, আজ সে দাড়ি নাই। কিন্তু এখনো মনে হয় থুতনির নিচে কেমন যেন উলঙ্গতার ভাব। খাড়া নাক চিকন, কপাল ঈষৎ সমুন্নত, চোখে একটু কাঠিন্য ভাব। তবে রসশূন্য স্বাস্থ্যের জন্যই তার চোখ কঠিন মনে হয়। লক্ষ্য করে দেখলে সে চোখের সরলতা, সময় সময়ে অসহায়তা চোখে পড়ে। কখনো কখনো তার মধ্যে উদ্ধত ও দম্ভ দেখা যায়, কিন্তু সেটা শিক্ষকতা করে বলে চড়ানো ব্যাপার। তবু একটু অহংকার নাই যে তা নয়, দম্ভ ঔদ্ধত্য না হোক, শিক্ষক হলে অহংকার না হয়ে পারে না। তবে সেটা কৃত্রিম নয় বলে সযত্নে ঢেকে রাখে। শুধু কচিত কখনোই তার আভাস পাওয়া যায়। আরেফ আলী অনেকক্ষণ অন্যমনস্ক হয়ে থাকে। একসময় হঠাৎ সচেতন হয়ে সে লক্ষ্য করে ছাত্রদের কোলাহল ঝড়ের বেগ ধারণ করেছে। শিক্ষকের অন্যমনস্কতা লক্ষ্য করে তারা সংযমের লাগাম ছেড়ে শোরগোল শুরু করেছে, এবং সেই শোরগোল এমন এক উচ্চ খাদে উঠেছে যে সেখানে ব্যক্তিগত কণ্ঠের কোনো চিহ্ন নাই। সেজন্যই মনে হয় ঝড় বইছে। অন্যদিন তীক্ষ্ণ গলায় তবু হৃদ্যতার সঙ্গে শিক্ষক আরেফ আলী আঙুল নেড়ে শাসন করত। আজ কেমন শ্রান্ত গলায় বলে, না না, গোলমাল করো না। ছাত্রদের কোলাহল দুয়েক খাদ নিচে নেমে একটু অপেক্ষা করে, তারপর আবার সে উচ্চপদে আরোহণ করে। কিছুক্ষণ সময় কাটে, অবশেষে আরেফ আলী এধার ওধার তাকায়। আওয়াজটা কোত্থেকে যে আসছে তা যেন বুঝতে পারে না। পূর্ববৎ শ্রান্ত গলায় বলে, কি বললাম না গোলমাল করো না। শিক্ষকের দৃষ্টি ছাত্রদের উপর নিবদ্ধ থাকে বলে এবং তার মন অন্যত্র ফিরে যায় না দেখে কোলাহল হঠাৎ থামে, যেন ঝড় থামে। একটু দম নিয়ে যুবক শিক্ষক আবার এধার ওধার তাকায়। কেন তাকায় নিজেই তা বোঝে না। তারপর অভ্যাসবশত অন্য দিনের মতো আমজাদকেই প্রশ্ন করে, বলো, 3টি পর্বতমালার নাম বলো। শান্তচিত্ত হয়ে যেন যুবক শিক্ষক শিক্ষকতার কাজ শুরু করে। ছাত্ররাও হঠাৎ পাঠানুরাগী হয়ে ওঠে। আমজাদ দ্বিধা না করে বলে, হিমালয়, তারপর আরাবল্লী, তারপর বিন্ধ্যাচল। বেশ, মনে রেখো, হিমালয় দুনিয়ার সবচেয়ে বড় পর্বতমালা। দৈর্ঘ্য ও উচ্চতায় ঘনত্বে তার সেরা নেই। বেঞ্চের সামনে থেকে একটি ছেলে ডাকে, স্যার। বলো, হিমালয় দেখেছেন? দরিদ্র যুবক শিক্ষক। কোপন নদীর ধারে ক্ষুদ্র চাঁদপাড়া গ্রামে তার জন্ম। কষ্টে সৃষ্টে নিকটে জেলা শহরে গিয়ে আইএ পাশ করেছে। সুপরিচিত নদী, খাল, বিল, ডোবা, মাঠ, ঘাট, সুদূর প্রসারী ধান ফসলের ক্ষেতের বাইরে কখনো যায় নাই। সমতল বাংলাদেশের অধিবাসী। পর্বতমালা কখনো দেখে নাই। বই পুস্তকে, সাময়িক পত্রিকা, সংবাদপত্রে কোনো কোনো পর্বতের ছবি দেখেছে, কিন্তু অনেক পর্বতে শুধু নামই শুনেছে। এন্ডিজ, উরাল, ককেশিয়ান, আলতাই পর্বতমালা, কত নাম, সব স্বপ্নের মতো শোনায়। না, হিমালয় দেখি নাই। হিমালয় দেখার সৌভাগ্য হয় নাই। কিছুটা ক্ষুণ্ণ কিন্তু পরিষ্কার কণ্ঠে যুবক শিক্ষক জবাব দেয়। যুবক শিক্ষকের মনে স্কুল ঘরের পারিপার্শ্বিকতা এবং শিক্ষকতার কাজ সাধারণ রূপ ধারণ করেছিল। হয়তো দেখা না দেখার কথাতেই হঠাৎ নিমিষের মধ্যে সবকিছু লণ্ডভণ্ড হয়ে যায়। বিদ্যুৎ ঝলকের মতো একটি ভয়াবহ দৃশ্য আবার তার চোখের সামনে এসে উপস্থিত হয়। তারপর কেউ যেন তার শরীরে রক্ত পানি শুষে নেয়। শূন্য শরীর অপরিসীম শ্রান্তিতে অবশ হয়ে আসে। দমকটা কাটলে সে আপন মনে বলে,
হিমালয় সে দেখে নাই, বস্তুত সে কিছুই দেখে নাই। দরিদ্র শিক্ষক, কিছুই তার দেখার সৌভাগ্য হয় নাই। সজোরে নিঃশ্বাস নিয়ে যুবক শিক্ষক তারপর জানালা দিয়ে স্বর্ণোজ্জ্বল সূর্যালোকের দিকে তাকায়, কিন্তু সে আলো সে দেখতে পায় না। একটি দৃশ্যই কেবল তার চোখে ভাসে, সেই দৃশ্য থেকে তার নিস্তার নাই। তার মনে প্রাণে ও দেহের রন্ধ্রে রন্ধ্রে তার বিভীষিকাময় ছায়া। কিছুক্ষণ পর যুবক শিক্ষক অস্পষ্টভাবে শুনতে পায় ক্লাস ঘরে আবার কলরব জেগেছে, কিন্তু তাদের শাসন না করে সে সর্বাঙ্গে নিশ্চল হয়ে বসে থাকে। সে যে কেবল দৃশ্যটিই দেখে তা নয়, একটি মানুষের মুখও বারবার দেখতে পায়। আসলে সেই মুখই যেন ভয়াবহ দৃশ্যটিকে ঢেকে দেয়, এবং সেই মুখ ভয়াবহ মনে না হলেও প্রতিবার তার জন্যই তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, শরীরেও কাঁপুনি ধরে। তবুও বারে বারে মনশ্চক্ষুতে মুখটিকে সে চেয়ে চেয়ে দেখে। তারপর হয়তো ছাত্রদের কোলাহল অসহনীয় হয়ে ওঠে, অথবা অতি বিচিত্র মানসিক অবস্থার মধ্যেও কর্তব্যের কথা তার স্মরণ হয়। আবার সজোরে নিঃশ্বাস নিয়ে সে ছাত্রদের দিকে তাকায়। তার মুখ কেমন অস্পষ্ট মনে হয়। দুর্বল কণ্ঠে সে প্রশ্ন করে, কে বলবে এবার? সে শাসন না করলেও গোলযোগ সহসা শান্ত হয়। যুবক শিক্ষক অবশেষে মতিনকে দেখতে পায়। ঘোর কালো ছেলে, কিন্তু বড় বড় চোখ টলটল করে। তুমি বলো, 3টি উপদ্বীপের নাম বলো। যুবক শিক্ষক মতিনের দিকে তাকিয়ে থাকে বটে, কিন্তু তার উত্তর তার কানে পৌঁছায় না। কেবল শুনবার ভঙ্গি করে ঘন ঘন মাথা নাড়ে। তার ডান পাও আবার অভ্যাস মতো নড়তে শুরু করেছে। মতিনের গলার স্বর থামলে অজান্তেই সাধুতার পরিচয় দিয়ে যুবক শিক্ষক প্রশ্ন করে, বলেছ 3টি উপদ্বীপের নাম? বললাম তো। বেশ বেশ। যুবক শিক্ষক আবার সজোরে নিঃশ্বাস নেয়। ছেলেদের মুখ যেন পরিষ্কার হয়ে উঠেছে। এবার তাদের কচি মুখের দিকে তাকিয়ে হঠাৎ অকারণে কেমন বেদনা বোধ করে। বেশ, তাহলে এবার 3টি দীর্ঘতম নদীর নাম বলো। এধার ওধার চেয়ে আবার আমজাদের উপরই আঙুল নিবদ্ধ করে। তুমিই বলো। 2 বছর আগে আরিফ আলী শিক্ষক হয়ে গ্রামে আসে। থাকার আশ্রয় পায় বড় বাড়িতে। খাওয়া দাওয়াও সেখানে হয়। তার বদলে বাড়ির ছেলেদের দুবেলা ঘরে পড়ায়। তার বিশ্বাস এই যে যত নেয় তত সে দেয় না, কিন্তু সেটা দয়াশীল দাদা সাহেবেরই ব্যবস্থা। দাদা সাহেবের প্রতি তাই তার ভক্তি শ্রদ্ধার অন্ত নাই। দক্ষিণে 3 মাইল দূরে তার নিজের গ্রাম, দরিদ্র সংসার। হাতের তালুর মতো এক টুকরো জমিতে জীবনধারণ চলে না। টেনে হিচড়ে আইএ পাশ করে সে দেশে ফিরে আসে। পড়তে পারলে আরও পাশ করত, কিন্তু কলেজের ফি, বই খাতা কেনার পয়সা আর জোগাড় হয় না। তাছাড়া জেলা শহরে ঘুপসে আস্তানায় থাকলেও খরচ হয়। একরত্তি শাকসবজির জমিটাও বিক্রি করে উচ্চশিক্ষার পশ্চাতে ছোটার অর্থ হয় না। বর্তমান চাকরিতে আরিফ আলীর অসন্তোষের কারণ নাই, বরঞ্চ তার বিশ্বাস ভাগ্য দয়াবান না হলে এমন চাকরি সহজে মিলত না। স্কুলটি এখনও উচ্চ স্কুলে পরিণত হয় নাই বটে, তবুও 9ম শ্রেণী পর্যন্ত পাঠ অধ্যয়নের দরজা খোলা হয়েছে। এই আশা যে 2-1 বছরের মধ্যে সর্বশেষ শ্রেণীও খোলা সম্ভব হবে। সরকারি অর্থ সাহায্যের জন্য যথাযথ আর্জি পেশ করা হয়েছে। শীঘ্র সে সাহায্যও পাওয়া যাবে সকলের ভরসা। বড় বাড়ির উদ্যম ও আর্থিক সাহায্যে এই স্কুলের পত্তন পড়ে, কিন্তু এখন সেদিনের ক্ষুদ্র স্কুলটি আর নেই। একে পোষা বড় বাড়ির সামর্থ্যের বাইরে। সরকারি সাহায্য ছাড়া স্কুলটির উন্নতি সম্ভব নয়। অবশ্য নিরাশাবাদীদের মতে সরকারি অর্থ সাহায্য পাওয়ার পথে অনেক বাধাবিঘ্ন আছে। নিকটবর্তী জেলা শহরের 2টি উচ্চ স্কুলের তীব্র প্রতিদ্বন্দ্বিতা কেবলই বাগাড়ম্বর নয়। এই স্কুল ক্রমশ তাদের আয়ে হস্তক্ষেপ করছে, এবং সেটা সহনীয় ব্যাপার নয়। সুতরাং সরকারি পৃষ্ঠপোষকতা থামাবার জন্য তারা আপ্রাণ চেষ্টা করবে। আরিফ আলী কিন্তু নিরাশ বোধ করে না। স্কুলের এবং সাথে সাথে নিজেরও আর্থিক ও পদোন্নতির বিষয়ে সে নিঃসন্দেহ। তাছাড়া বর্তমান অবস্থায় বা তেমন বিশেষ খারাপ কি? দাদা সাহেবের অভিভাবকত্ব শুধু যে লাভজনক তাই নয়, পিতৃহীন যুবকের জন্য একটা নিরাপদ স্নেহশীল ছাতার মতো। হাতে যে সামান্য টাকা আসে মায়না বাবদ, তা প্রায় না ছুঁয়ে বৃদ্ধা মায়ের হাতে দিয়ে আসে। মাকে টাকা দেবার সময় প্রতিবার তার অন্তরে কি একটা ভাব উদ্বেলিত হয়ে ওঠে। চোখে প্রায় পানি আসে, কিন্তু সে আবেগ অপ্রীতিকর ঠেকে না। অন্তর শান্ত হলে একটা সুখবোধ আসে। তখন তার মনে হয় জীবনে যেন এই সর্বপ্রথম সে সুখবোধ অনুভব করছে। তবে নবজাত এই সুখবোধ সরাসরি আলিঙ্গন করতে সাহস হয় না। লাজুক মানুষের মতো অজ্ঞাত আগন্তুকটিকে এড়িয়ে এড়িয়ে চলে। তবুও তার সহবাস ভালোই লাগে।
একটি হাসিখুশি প্রফুল্লচিত্ত সঙ্গী জুটেছে যেন। হঠাৎ সচেতন হয়ে যুবক লক্ষ্য করে ক্লাস ঘরে অখণ্ড নীরবতা। কপালে হাত রগড়ে ভ্রু উঠিয়ে সে নির্বাক ছাত্রদের পানে তাকায়। দেখে সবাই নিষ্পলক দৃষ্টিতে তারই দিকে তাকিয়ে আছে। অপ্রস্তুত হয়ে সে ছাত্রদের শাসন করতে গিয়ে থেমে যায়। ছাত্ররা গোলমাল করছে না, জানালা দিয়ে বাইরে তাকিয়ে বাদর নাচও দেখছে না। এধার ওধার তাকিয়ে অবশেষে আমজাদকে জিজ্ঞাসা করে, কি বলেছ উপদ্বীপের নাম? আমজাদ প্রতিবাদ করার আগেই সজোরে মাথা নেড়ে বলে, কি বলছি, উপদ্বীপ নয়, নদীর নাম। আমজাদ নিরুত্তর হয়ে থাকলে পেন্সিল দিয়ে টেবিলে আওয়াজ করে কৃত্রিম বিস্ময়ের সঙ্গে আরিফ আলী বলে, কি ভুলে গেছো সব? কয়েক মুহূর্ত নীরবতার পর আমজাদ শিক্ষকের দিকে সোজা তাকিয়ে গম্ভীরভাবে প্রশ্ন করে, স্যার, আজ আপনার শরীর ভালো নয়? হঠাৎ এমন প্রশ্নের জবাব ঝট করে আসে না। যুবক শিক্ষক কোনো উত্তর খুঁজে পায় না। নিদ্রাহীন রাত্রি বিচরণের ছাপ নিশ্চয়ই তার চোখে মুখে স্পষ্টভাবে লেখা। তার আচরণও কি ছাত্রদের কাছে অস্বাভাবিক থেকে? অবশেষে নিরাশ মুখে পেটে হাত বুলিয়ে সে বলে, বোধহয় একটু বদহজম হয়েছে। পর মুহূর্তেই সে কথা উড়িয়ে দিয়ে উচ্চকণ্ঠে আদেশ দেয়, উপদ্বীপের নাম বলেছ, এবার 3টি দীর্ঘতম নদীর নাম বলো আমজাদ। আমজাদ বলে না যে ইতিপূর্বে সে 3টি নদীর নাম একবার বলেছে। নত মাথায় শুষ্ক কণ্ঠে সে পুনর্বার বলে। অন্য ছাত্ররা একটি কথা বলে না। দাহজগ্রস্ত মানুষ যেমন স্নেহস্পর্শ অনুভব করে কিন্তু কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে না, তেমনি যুবক ছাত্রদের স্নেহজাত উদ্বেগ সে নীরবেই গ্রহণ করে। সে বোঝে তার মানসিক কষ্ট যন্ত্রণা বিভাজ্য নয়, কারো সাথে তার ভাগাভাগি সম্ভব নয়, কারণ তার জন্মকথা প্রকাশ করা যায় না। অপরিসীম দুঃখের সঙ্গে সে ভাবে, এ কি হলো তার? কিন্তু কি যে তার হয়েছে তা সে পুরোপুরিভাবে বুঝতে পারে না। সে একটি গোলকধাঁধায় ঢুকেছে, যার আকৃতি পরিধি কিছুই জানে না, যার অর্থ সে বোঝে না। সে গোলকধাঁধায় পরিচিত জগতের কোনো চিহ্নও নেই। ঘণ্টা বাজার একটু আগে হঠাৎ যেন তার জ্বর ছাড়ে। চিন্তাধারা সংযত হলে সে এবার সামান্য লজ্জাও বোধ করতে শুরু করে, কারণ তার মানসিক অবস্থার কোনো যুক্তিসঙ্গত হেতু সে খুঁজে পায় না। গোলকধাঁধায় যেন সূর্যরশ্মি প্রবেশ করেছে। সে বুঝতে পারে বাঁশঝাড়ের দৃশ্যটির সঙ্গে তার কোনো ব্যক্তিগত যোগাযোগ নেই। দৃশ্যটি অতি বীভৎস, তাতে সন্দেহ নেই, কিন্তু সে শুধু তার ক্ষণকালের দর্শক মাত্র। একবার দেখেছে, আর দেখবে না। দেখে মনে যে আঘাত পেয়েছে সে আঘাতও স্থায়ী হবে না। তাছাড়া সে দৃশ্যটির সঙ্গে কোনো পাপ নৃশংসতা জড়িত। সে পাপ নৃশংসতা তাকে স্পর্শ করতে পারবে না। মনে সামান্য শক্তি সঞ্চার করে যুবক শিক্ষক ছাত্রদের বলে, বলো, কে আমাজন আবিষ্কার করেছিল? তারপর হঠাৎ একটি কথা স্মরণ হলে বলে, না, তোমাদের বইতে তার নাম নাই। 1500 শতাব্দীতে ভিনসেন্ট পিনজন সর্বপ্রথম আমাজন নদীটি আবিষ্কার করে। তবু বহুদিন সে নদী রহস্যময় ছিল। কিন্তু আজ সে নদী সম্বন্ধে মানুষের কোনো কিছুই অজানা নাই। একটু থেমে যুবক শিক্ষক আবার বলে, সেই রহস্যও নাই, নদীটি সম্বন্ধে সেই রূপকথাও নাই। অজ্ঞানতায় রহস্য রূপকথার জন্ম হয়। হঠাৎ শিক্ষকের কানে ঝাঁঝ ধরে, মনে হয় কান দুটি জ্বলে যাচ্ছে। সজোরে সে প্রশ্ন করে, আমাজন নদীর আবিষ্কারকের নামটি বলো। ছাত্ররা চুপ করে থাকে। নতুন বিদেশি নামটি তারা ধরতে পারে নাই। কোনো উত্তর না পেলে যুবক শিক্ষক কিন্তু আবিষ্কারকের নামটি দ্বিতীয়বার বলে না। তার মনে হয় কানের ঝাঁঝটা আরও বেড়েছে যেন। সে ভাবে, তাই কেন সে পালিয়ে গিয়েছিল? কেমন করে সে একথা ভাবতে পেরেছিল যে বিভৎস দৃশ্যটির সঙ্গে কাদের জড়িত থাকতে পারে? অবশেষে ক্লাস বদলের ঘণ্টা বেজে ওঠে। ভূগোলের বই বন্ধ করে যুবক শিক্ষক উঠে দাঁড়ায়। পায়ে অসীম দুর্বলতা, তবে মাথাটা পরিষ্কার মনে হয়। লজ্জাভাবের রেশটা এখনো কাটে নাই, কিন্তু সে একটা গভীর স্বস্তি বোধ করে। 2 বছর ধরে বড় বাড়ির বাইরের ঘরে বসবাস, তবুও কাদেরের সঙ্গে মুখোমুখি হবার সুযোগ কমই হয়েছে। মুখোমুখি হলেও কথালাপ হয় নাই। তবুও তার সম্বন্ধে যুবক শিক্ষক কখনো কখনো গভীর কৌতূহল বোধ করেছে। হয়তো তার সম্বন্ধে দাদা সাহেবের খেয়ালটির কোনো ভিত্তি নেই, তবুও দরবেশি ব্যাপার কে নিশ্চিত হতে পারে? আজ রাতে যুবক শিক্ষক শান্তচিত্তে তাকে ভালো করে চেয়ে দেখে। খাটো মানুষ, কিন্তু বংশজাত চওড়া হাড়, কালো রং, চেহারার গড়ন ধারালো। তবে তার চেহারায় দুটি জিনিস শীঘ্র চোখে পড়ে। প্রথমত, তার অর্ধ নিমীলিত চোখ,
সে যেন নিদ্রা জাগরণের মধ্যে কোথাও সর্বদা বিরাজ করে। নিদ্রাবিষ্ট চোখের প্রভাব তার সারা মুখেও বিস্তারিত। দ্বিতীয়ত, তার মাথায় চুলের বাহার, তেল চকচকে মাথায় সযত্নে সিঁথি কাটা, একটি চুলও অস্থানে নাই। তার অর্ধঘুমন্ত চোখে সে চুলের বাহার কেমন বেমানান মনে হয়। কাদের মশারি সরিয়ে যুবক শিক্ষকের বিছানায় এক প্রান্তে বসে। তার অর্ধনিমীলিত দৃষ্টি ছোট টেবিলে স্থাপিত লণ্ঠনের উপর নিবদ্ধ। কেমন মনে হয় যুবক শিক্ষকের এই সূক্ষ্ম পরীক্ষা সম্বন্ধে সে সচেতন, এবং এই পরীক্ষায় তার আপত্তি নাই, বরঞ্চ স্ব-ইচ্ছাই যেন সে তার পরীক্ষাধীন হয়েছে। কয়েক মুহূর্তের জন্য যুবক শিক্ষকের ভয় হয়, কানে আবার ঝাঁজ ধরবে বুঝি। ভাগ্যবশত কাদের এমন সময় একটু নড়ে ওঠে। হয়তো সে বুঝতে পারে পরীক্ষা শেষ হয়েছে। আলগোছে সে এধার ওধার তাকায়। টেবিলের উপর দু একটা বইয়ের উপর তার নজর পড়ে, কিন্তু ক্ষণকালের জন্য। অবশেষে লণ্ঠনের উপরই তার দৃষ্টি ফিরে আসে। শীঘ্র যুবক শিক্ষক অস্বস্তি বোধ করতে শুরু করে। একই বাড়িতে ২ বছর বসবাস করে যার সঙ্গে কখনো কথালাপ হয় নাই, এবং যার সঙ্গে গতরাতে অতি বিচিত্র অবস্থার মধ্যে সাক্ষাৎ হয়েছিল, গভীর রাতে তার এই আগমন এবং আগমনের পরেও তার গভীর নির্বাকতা বেশিক্ষণ স্বচ্ছন্দ চিত্তে গ্রহণ করা মুশকিল। কি জন্য সে এসেছে? তার সম্বন্ধে যুবক শিক্ষকের মনে যে একটি অদ্ভুত সন্দেহ জেগেছিল, সেই সন্দেহটি দূর করতে এসেছে কি? তার সন্দেহটি কাদেরকে হয়তো সারাদিন পীড়া দিয়েছে। একটা অস্পষ্ট সহানুভূতিতে যুবক শিক্ষকের মন আর্দ্র হয়ে ওঠে, কিন্তু নীরব লোকটিকে কি বলবে বুঝে পায় না। মনে সন্দেহটা কেটেছে বলে কথাটা ভাবতেই মনে লজ্জা আসে। তার পক্ষে সে কথা তোলা সহজ নয়। অবশেষে নীরবতা ভঙ্গ করে কাদের কিছু বলে ওঠে। যুবক শিক্ষক তার কথাটা ঠিক ধরতে পারে না। কেবল কাদের কথা বলেছে বলে একটা স্বস্তির ভাব বোধ করে। নম্র কণ্ঠে সে প্রশ্ন করে, কি বললেন? কাদেরের দৃষ্টি পূর্ববৎ লণ্ঠনের উপর নিবদ্ধ। একটু চুপ থেকে সে কেমন ক্ষণক্ষণে গলায় বলে, তোস্তারি কিং খাবের কথা বলছিলাম। আরেকটি বিসদৃশ জিনিস, ক্ষণক্ষণে গলা, মুখের সঙ্গে মানায় না। তোস্তারি কিং খাব? শোনেন নাই? গলা আরো নম্র করে যুবক শিক্ষক উত্তর দেয়, না, পুরোনো আমলের জিনিস, সিন্ধুকে তালাবদ্ধ থাকে। যুবক শিক্ষক বোঝে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত কোনো মূল্যবান বস্তুর কথা কাদের বলছে, কিন্তু সে কথার আকস্মিক উত্থাপনের অর্থ সে বুঝে না। হঠাৎ তার সন্দেহ হয়, গতরাতের ঘটনা বা তার প্রতি যুবক শিক্ষকের যে সন্দেহ জেগেছিল, সে ঘটনা বা সে সন্দেহ তার আগমনের কারণ নয়। তাদের বংশের তোস্তারি কিং খাবের কথাও যে তাকে বলতে এসেছে তা নয়। কাদের নিঃসঙ্গ মানুষ। গতরাতে বিচিত্র অবস্থার মধ্যে তার সঙ্গে সাক্ষাৎ হলে হঠাৎ সে কি তার প্রতি একটা বন্ধুত্ব ভাব বোধ করতে শুরু করেছে? দামি জিনিস হবে। অবশেষে যুবক শিক্ষক উত্তর দেয়, সে যে তোস্তারি কিং খাবের মূল্য বুঝতে পেরেছে সে কথা কাদের উপলব্ধি করেছে কিনা তাই দেখবার জন্য তার দিকে একবার তাকায়। কাদের তার দৃষ্টি লক্ষ্য করে না। কয়েক মুহূর্ত নির্বাক থাকার পর যুবক শিক্ষক ভাবে তাকে প্রশ্ন করবে, তোস্তারি কিং খাব আসলে কি জিনিস? এমন সময় কাদের হঠাৎ উঠে দাঁড়ায়, একটু ইতস্তত করে অবশেষে ক্ষণক্ষণে গলায় বলে, চলেন যাই। যুবক শিক্ষক সহসা কোনো উত্তর দিতে সক্ষম হয় না। শেষে শুষ্ক কণ্ঠে প্রশ্ন করে, কোথায়? এখনো বাঁশঝাড়ে পড়ে আছে, কেউ খবর পায় নাই। কথাটি এমন সাধারণ শোনায় যেন তা যুবক শিক্ষকের মনে তৎক্ষণাৎ কোনো প্রতিক্রিয়ার সৃষ্টি করে না। তারপর হঠাৎ কাদেরের কথার মর্মোদ্ধার করার আগেই যেন একটা দুর্বোধ্য স্রোত প্রবল বেগে এসে তাকে স্থানচ্যুত করে। দুপুরবেলা থেকে তার মনে দুনিয়াটা স্বাভাবিক রূপ ধারণ করেছিল। মধ্যরাতে তার ঘরে কাদেরের উপস্থিতিও সে যে শুধু স্বাভাবিকভাবে গ্রহণ করেছিল তা নয়, তাদের কেমন বন্ধুত্বের আভাস পেয়ে তার মন উষ্ণ হয়ে উঠেছিল। কাদেরের প্রস্তাবে এবার সব ধূলিসাৎ হয়ে যায়। না, সে কিছুই বুঝতে পারছে না। যুবক শিক্ষকের উত্তর দিতে দেরি হচ্ছে দেখে কাদের আবার বলে, বাঁশঝাড়ে জন্তু জানোয়ার আসে। যুবক শিক্ষক তখন লণ্ঠনের দিকে মুখ ফিরিয়ে বসে। এবারও সে কোনো উত্তর দিতে সক্ষম হয় না। সে কি উত্তর দেবে? মনটা তার কেমন ঘোলাটে হয়ে উঠেছে। কি একটা কথা ধরবার চেষ্টা করে সারা মনে প্রচণ্ড আলোড়ন হয়, কিন্তু কথাটি শুধু কাদায় নয়, লতাপাতায় আগাছায়ও জড়িয়ে আছে। চলেন। আরেকটু অপেক্ষা করে কাদের আবার বলে, চলার ভঙ্গি করে বলে তার জুতার শব্দ হয়। যুবক শিক্ষক বুঝতে পারে তার পক্ষে চুপচাপ বসে থাকা সম্ভব নয়।
কাদেরের প্রস্তাবটি না বুঝতে পারলেও সেটিকে উপেক্ষা করার ক্ষমতা তার নাই। সত্যাসত্য, সাধারণ অসাধারণ, উচিত অনুচিত বিচার করাও যেন আর সম্ভব নয়। মনের কথাটি উদ্ধার করবার চেষ্টায় শুধু শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে আসছে। শরীরের কোথাও কাঁপন ধরেছে। তবুও সাহসের জন্যই যেন বিহ্বল দৃষ্টিতে কাদেরের দিকে তাকায়। তার মুখের পাশটা কেবল দেখতে পায়। কপালটা খাড়া, কিন্তু অর্ধনিমীলিত চোখে বেদনার আভাস। তার মুখে ভীতিজনক কোনো ছায়া তো নাই, বরঞ্চ তাতে অতি নিরীহ, এমনকি একটু অসহায় ভাবও। বিস্মিত হয়ে সে কতক্ষণ তার দিকে তাকিয়ে থাকে। অকস্মাৎ যুবক শিক্ষক যন্ত্রচালিতের মতো উঠে দাঁড়ায়। ঘরের কোণে খড়ম ছেড়ে পাম্প শু পড়ে। টেবিলের উপর লণ্ঠনটা নিভিয়ে দেয়। কাদের তখন খোলা দরজার সামনে দাঁড়িয়ে। বাইরে উজ্জ্বল চন্দ্রালোকের জন্য চৌকাঠের মধ্যে তার শরীরের ছায়া জেগে উঠেছে। মুহূর্তের মধ্যে সে যেন অন্য মানুষে রূপান্তরিত হয়েছে। যুবক শিক্ষক কিন্তু তার দিকে আর স্পষ্টভাবে তাকায় না। সন্ধ্যার পর ঝড় বৃষ্টি হয়েছিল, কিন্তু এখন চাঁদ আর ছিটেফোঁটা কয়েকটা তারা ছাড়া সম্পূর্ণ আকাশ শূন্য। স্থানে স্থানে মাটি ভেজা, গাছের সিক্ত পাতায় আলোর ঝলকানি। যুবক শিক্ষক কোনো দিকে তাকানোর প্রয়োজনও বোধ করে না। চতুর্দিকে অন্ধকার দেয়াল, যে দেয়ালের জন্য বাস্তব জগতের সঙ্গে হঠাৎ তার সমস্ত সংযোগ ছিন্ন হয়ে পড়েছে। অন্য দিনের মতো সে আজও সুপরিচিত পথে চলেছে, কিন্তু যে অবাস্তব জগতে সে প্রবেশ করেছে, সেই জগতের সঙ্গে তার সত্যিকার পারিপার্শ্বিকতার কোনো সম্বন্ধ নাই। তার পরিচিত জগৎ সে যে আর দেখতে পায় না, তাতে তার দুঃখ হয় না, বরঞ্চ তাতে সে স্বস্তিই পায়। তবে এমন স্বচ্ছন্দতার সঙ্গে সে জগৎ পরিত্যাগ করতে পেরেছে বলে মনে একটু বিস্ময় হয়। সে দুর্লঙ্ঘ প্রাচীর বেষ্টিত জগতের মধ্যে মানুষ আষ্টে পৃষ্ঠে বাঁধা। তার আলিঙ্গন থেকে এত সহজেই যে মুক্তি লাভ করা সম্ভব, সে কথা সে জানত না। চোখের পলকেই সে তার সীমানা অতিক্রম করেছে। এই নতুন জ্ঞান শীঘ্র তার মনে একটা বিচিত্র নেশার সৃষ্টি করে। ক্ষণকালের জন্য তার হৃদয়ে কম্পন উপস্থিত হয়। ভয়ে নয়, তেমন একটা উত্তেজনায়। বাঁশঝাড়ে মৃতদেহের কাছে নয়, সে যেন অভিসারে চলেছে। খানিকটা পথ গিয়ে তারা লাঙল দেয়া ক্ষেতের পাশে আইল পথ ধরে। পাশে ছোট সেচনী নালা। একটু দূরে রাতে পরিত্যক্ত সেউতি নজরে পড়ে। মনে হয় একটি মানুষ হাত বাড়িয়ে উবু হয়ে বসে আছে। সেদিকে একবার দৃষ্টি দিয়ে কাদের আসতে বলে, সেকালে তোস্তারে কিনখাপ বড় মশহুর ছিল। পাশে ক্ষুদ্র নালায় স্বচ্ছ আকাশের প্রতিবিম্ব। নিঃশব্দ রাতে তাদের দুজনের পায়ের শব্দ। তারা দ্রুত পায়ে চলে। একটু পরে কাদেরের উক্তিটা যুবক শিক্ষকের কানে পৌঁছায়। উক্তিটি অর্থহীন মনে হয়, তবুও তাতে সে বিস্ময় বোধ না করে বরঞ্চ স্বস্তিই বোধ করে। অবাস্তব জগতে প্রবেশ করেও বাস্তব জগতের সঙ্গে সম্বন্ধ যে একেবারেই ছিন্ন হয় নাই, কোথাও যে দুটির মধ্যে একটি অদৃশ্য বন্ধন আছে, উক্তিটি সে কথাই যেন ঘোষণা করে। তাই মনে স্বস্তি আসে। অবাস্তব জগতও নেহাত স্বাভাবিক, তাতে কিছু অসাধারণত্ব নাই। দুটি যেন একই মুদ্রার এপাশ ওপাশ। সে বিষয়ে আশ্বস্ত হলে একটু আগে যে নেশা এসেছিল সেই নেশা কাটে। পরক্ষণেই তার মনে একটা প্রশ্ন আসে, কোথায় যাচ্ছে সে? উত্তরের জন্য সে কাদেরের দিকে চোরা দৃষ্টিতে একবার তাকায়। অভ্যাসবশত বাঁ হাত স্থির রেখে ডান হাত সজোরে দুলিয়ে তার সঙ্গী পূর্ববৎ দ্রুত পায়ে হাঁটে। দৃষ্টি সামনের পথে নিবদ্ধ। সে জানে কোথায় সে যাচ্ছে। শীঘ্র যুবক শিক্ষক নিঃসঙ্গ বোধ করতে শুরু করে। একটা নিদারুণ বেদনায় বারবার ভেতরটা মুচড়ে ওঠে। অকারণেই যেন কতগুলি অর্থহীন ঘরোয়া চিত্র তার মনের পর্দার উপর দিয়ে ভেসে যায়। তার গ্রামের মুদির দোকানের ফেনি বাতাসা, ঘরের পেছনে শেওলা পড়া ছায়াচ্ছন্ন পুকুর, পড়শির নতুন বেড়া। তার বর্তমান যাত্রার পরিণাম তার কাছে প্রত্যক্ষগোচর হয় না বলে হয়তো তার ভীত মন পশ্চাতের পরিচিত স্থানে খুঁটি গাড়তে চায়, অথবা যা সে পিছনে ফেলে যাচ্ছে তার মূল্য নিরূপণ করবার চেষ্টা করে। হয়তো এখনো ফিরবার সময় আছে। যা সে ফেলে যাচ্ছে তার সে মূল্য জানে না, কিন্তু সেখানেই তার প্রত্যাবর্তন করা উচিত। জীবনের মূল্য কি কেউ কখনো সঠিকভাবে বুঝতে পারে? মানুষ সর্বদা জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে জীবনের মূল্য নিরূপণ করার চেষ্টা করে, কিন্তু সক্ষম হয় কি? কি দিয়ে ওজন করে তুলনা করে? স্বর্ণকারের নীতিতেও তার মূল্য যাচাই করা যায় না। তার মূল্য নিরূপণের কোনো মানদণ্ড নাই। যুবক শিক্ষক কাদেরের দ্রুত গতিতে তাল দিয়ে চলে, কিন্তু তার সঙ্গীর সাবলীলতা নাই তার পদক্ষেপে। কাদের জানে যাত্রার কারণ, সে জানে না। অর্ধনিমীলিত চোখেও কাদের সবকিছু দেখে, যা সে সম্পূর্ণ খোলা দৃষ্টিতেও দেখতে পায় না। কিন্তু দেখার কি আছে? না দেখাতেই নিরাপত্তা। শীঘ্র কল্পনায় সে শত শত চোখ দেখে, হাটে বাজারে, পথে ঘাটে, ক্ষেত খামারে। তার বিশ্বাস হয় সবারই চোখ আছে,
কিন্তু কেউ কিছু দেখে না। সবাই তাই অতল গহ্বরের প্রান্তে দাঁড়িয়েও নিরাপদ বোধ করে। একটু পরে যুবক শিক্ষকের মনটা পরিষ্কার হয়ে ওঠে। চারধারে চাঁদের আলো ঝকঝক করে। না, সে না দেখতে পেলেও সামনে অতল গহ্বর নাই। পাশে কাদেরের নিঃসঙ্গ চিত্তও যেন সে স্পর্শ করতে পারে। তবুও শীতের রাতেও তার কপালে ঘামের আভাস দেখা যায়। বাঁশঝাড়ে প্রবেশ করার আগে কাদের একবার থমকে দাঁড়ায়, শান্তভাবে এদিক ওদিক তাকায়। পাশে যুবক শিক্ষক সম্বন্ধে সজ্ঞান বলে মনে হয় না। তারপর সে দৃঢ়পদে বাঁশঝাড়ের মধ্যে প্রবেশ করে। অপ্রশস্ত পথ, পাশাপাশি দুজন মানুষের পক্ষে চলা সম্ভব নয়। একটি মানুষের গায়েও আঁচড় খোঁচা লাগে। যুবক শিক্ষকও কাদেরের মতো এধার ওধার তাকায়, কিন্তু কেন তাকায় তা সে নিজেই জানে না। তারপর পায়ে কেমন জড়তা বোধ করলে সে দাঁড়িয়ে যায়। অনতি দূরে নদী দেখা যায়, নদীর বুকে কুয়াশা। বাঁশঝাড়ে কাদেরের আওয়াজ শোনা যায়, কিন্তু সেদিকে কান দেয় না। সে যে নদীর বুকে কুয়াশা দেখতে পায় তাতেই সে সন্তুষ্ট। উদ্দেশ্যহীনভাবে সে উড়োর কাছে চুলকাতে শুরু করে এবং মনে হয় একবার হাই তুলবে। বাঁশঝাড় থেকে কাদেরের অনুচ্চ কণ্ঠ শোনা যায়, কোথায় আপনি? যুবক শিক্ষক উত্তর দেয় না। উত্তর দেবার চেষ্টা করে বটে, কিন্তু ভেতর থেকে উঠে এসেও উত্তরটা মাঝপথে কোথাও হারিয়ে যায়। তারপর কাদের আবার তাকে ডাকে। যুবক শিক্ষক কতক্ষণ আর দাঁড়িয়ে থাকে। এবারও সে উত্তর দেয় না বটে, কিন্তু ঝট করে বাঁশঝাড়ে ঢুকে পড়ে। সঙ্গে সঙ্গে শরীরটা অবশ হয়ে ওঠে। চোখের সামনে নিবিড় অন্ধকারটিও আবার নাবে। আজও বাঁশঝাড়ে হালকা অন্ধকার। দেখতে চাইলে সব দেখা যায়, কিন্তু সে আর কিছুই দেখতে পায় না। একটি দুর্বোধ্য কিন্তু দুর্লভ্য আদেশে অন্ধের মতো সে এগিয়ে যায়। তারপর বাঁশঝাড়ে সে কাদেরকে সাহায্য করে, কিন্তু কিছু না দেখে, কিছু না অনুভব করে। সময় দীর্ঘ ঢেউয়ের মতো ধীরে ধীরে বয়ে যায়। চোখের অন্ধকার আরও নিবিড় কালো হয়। তার সমস্ত জ্ঞানেন্দ্রিয় শিল পাথরের মতো স্তব্ধ হয়ে থাকে। সাবধানতা সত্ত্বেও বাঁশঝাড়ে নানাবিধ শব্দ হয়। প্রভূত বাধা বিপত্তির সৃষ্টি হয়। যুবক শিক্ষক সেসব শব্দের বা বাধা বিপত্তির কারণ বোঝে না, বোঝার তাগিদও বোধ করে না। একবার কাদেরের কণ্ঠস্বর তার কর্ণগোচর হয়, অনুচ্চ কণ্ঠ। তবুও সন্দেহ থাকে না যে যুবক শিক্ষককে সে তিরস্কার করে। শক্ত করে ধরেন না কেন? সে বলে। কি সে শক্ত করে ধরবে? তার হাতে 2 খণ্ড হিমশীতল কাঠ, কিন্তু নিজের হাত দুটিও কাঠের মতো প্রাণহীন মনে হয় তার কাছে। তবুও যতটা পারে ততটা শক্ত করে ধরে। আবার কাদেরের গলা কোত্থেকে ভেসে ওঠে। তখন কালো স্রোতে যুবক শিক্ষক ভাসছে। কাদেরের কণ্ঠ অনেক দূরে অজানা কোনো পানির জন্তুর মতো লাফিয়ে ওঠে। যুবক শিক্ষক হিমশীতল কাঠ দুটি প্রাণপণে আঁকড়ে ধরে। কোথায় যাচ্ছেন? আবার কাদেরের গলা। কাছাকাছি কোথাও সে গলা ঝনঝন করে ওঠে। উত্তরে যুবক শিক্ষক ব্যথার অস্ফুট আওয়াজ করে। কারেন্ট তার পশ্চাৎভাগে শুকাগ্র কিছু বিদ্ধ হয়। ত্রস্ত গতিতে অন্যদিকে মন নিলে বাঁশঝাড় তাকে সহস্র হস্ত দিয়ে আলিঙ্গন করে। ফলে বিদ্যুৎ বেগে একটি নিদারুণ ভয় তাকে আবার আঁকড়ে ধরে। তারপর সে ভীতির জন্যই হয়তো সে ক্ষণকালের জন্য দৃষ্টিশক্তি ফিরে পায়। বাসে আলোয়ান আটকে গেছে। এক হাতে মৃত নারীর পা দুটি ধরে সে বিষম বেগে আলোয়ানটা ছাড়িয়ে নেয়। হিংস্র জন্তুর মুখগ্রাস থেকে সে যেন হাত ছিনিয়ে নেয়। সারা বাঁশঝাড় কেঁপে ওঠে। কয়েক মুহূর্ত পরে অত্যাশ্চর্য একটি ঘটনা ঘটে। হঠাৎ অনুজ্জ্বল জ্যোৎস্নালোকে যুবক শিক্ষকের মুখ ভেসে যায়। সে অবশেষে দীর্ঘ গুহা অতিক্রম করে আলোতে পৌঁছেছে। কিছুটা বিহ্বল হয়ে দাঁড়িয়ে পড়লে কাদের তৎক্ষণাৎ ভর্ৎসনা করে ওঠে। কাতর কণ্ঠে যুবক শিক্ষক উত্তর দেয়, কোন দিকে যাব? তারা নদীর দিকে চলতে শুরু করে। কাদের নির্বাক। দূরে গ্রামে একটা কুকুর ঘেউ ঘেউ করে ওঠে। কোথাও একটা রাতজাগা পাখির নিঃসঙ্গ কণ্ঠে ডেকে ওঠে। যুবক শিক্ষকের মুখ দিয়ে দরদর করে ঘাম ঝরে। অতি নিকটে পরিচিত আওয়াজ শুনতে পেলে প্রথমে কিছুটা বিস্মিত হয়। তারপর বোঝে সে আওয়াজ তাদের উচ্চ শ্বাস প্রশ্বাসের। তার মনে হয় তারা যেন বিক্রয় সামগ্রী নিয়ে হাটবাজার অভিমুখে ধাবমান দুটি মানুষ। দিগন্তে সকালের তীর্যক সূর্যালোক। তারা হাঁপাচ্ছে। পথে অশেষ ধুলা। নদীর খাড়া পাড় দিয়ে নামতে শুরু করে যুবক শিক্ষক ভয়ে নিথর হয়ে পড়ে। তার মনে হয় সে হুমড়ি খেয়ে পড়বে। নিচে আবার অতল গহ্বর। কি হলো? কাদের অনুচ্চ কণ্ঠে হুমকি দিয়ে ওঠে। যুবক শিক্ষক চোখ খুলবার আপ্রাণ চেষ্টা করে হাল ছেড়ে দিয়ে কান্নাকাতর স্বরে বলে, কিছু দেখতে পাচ্ছি না। কিন্তু অতল গহ্বরের প্রান্তের চোখ আপনা থেকেই খোলে। অবশেষে অসীম শক্তি প্রয়োগ করে যুবক শিক্ষক তার দৃষ্টিকে কেন্দ্রীভূত করে।
খাড়া পার অত খাড়া নয়। অদূরে একটি সমতল স্থানের পর পানি অস্ফুট শব্দে ছলছল করে। তারপর সে মুখটি দেখে। কাদের তার মুখ ঢেকে দিয়েছিল, কিন্তু একসময় আঁচলটি সরে গেছে। তার উন্মুক্ত মুখে চাঁদের পূর্ণ আলো। নিচে নেবে যুবক শিক্ষক এবার হুমড়ি খেয়ে পড়ে। চাপা স্বরে কাদের আবার ভর্ৎসনা করলে সে উঠবার চেষ্টা করে, কিন্তু পারে না। দেহে এক বিন্দু শক্তি আর নাই। হাড় মাংস গলে নিঃশেষ হয়ে গেছে। যুবক শিক্ষক আর উঠে না, কাদেরের ভর্ৎসনায় কানও দেয় না। কিছুক্ষণ পর একাকী কাজ শেষ করে কাদের যখন নিঃশব্দে তার পাশে এসে দাঁড়ায়, তখন তার কিছু সংবিত ফিরেছে। সে নিঃসাড় হয়ে পড়ে থেকে তার কণ্ঠস্বরের জন্য অপেক্ষা করে। কাদের কিছু না বললে সে ধীরে ধীরে উঠে বসে। তারপর একবার এক পলকের জন্য মুখ তুলে তাকায় তার দিকে। কোমর পর্যন্ত তার কাপড় ভিজে জবজব করছে। সে তার দিকে তাকিয়ে আছে বলে তার মুখটা অন্ধকারে ঢাকা। তারপর অস্পষ্টভাবে তার চোখ সে দেখতে পায়। সে চোখে যেন পরম ঘৃণার ভাব। কাদেরের পায়ের তলে যেন ঘৃণ্য বস্তু, দ্বারাহীন নপুংসক কীট পতঙ্গ কিছু। যুবক শিক্ষক মন্থর গতিতে প্রবাহিত শীতের শীর্ণ নদীর দিকে তাকায়। জ্যোৎস্না তার বুকে রূপালী আলোয় ঝলমল করে। এখন তাতে কুয়াশার চিহ্ন নাই। সত্যি কি সেই কুয়াশা দেখেছিল? নদীর বুকে কিছুই নাই। একবার দূরে একটা শিশুক মাছ ভেসে উঠে পরক্ষণেই আবার ডুবে যায়। ওপারে শুভ্র কাশবন স্বপ্নের মতো বিস্তারিত হয়ে ধপধপ করে। পানির অস্ফুট কলতান ছাড়া চারধারে প্রগাঢ় নীরবতা। একটু পরে কাদের নিঃশব্দে সরে গিয়ে পার বেয়ে উঠে অদৃশ্য হয়ে যায়। যুবক শিক্ষক মুখ ফিরিয়ে দেখে কাদের নাই। কোনো কথা না বলে সে চলে গেছে। কোনো কথা, কোনো ব্যাখ্যার যেন প্রয়োজন ছিল না। শূন্য পাড়ের দিকে তাকিয়ে যুবক শিক্ষক কতক্ষণ হতবাক হয়ে বসে থাকে। তারপর কোত্থেকে একটা ক্রোধ হেসে তার সারা মন ভরে দেয়। সে ক্রোধের কারণ না বুঝলেও তার সন্দেহ থাকে না যে ক্রোধটা ন্যায্য। তারপর এক সময় সে ক্রোধ নিঃশেষ হয়ে গেলে সে অতিশয় নিঃসঙ্গ বোধ করে। পার বেয়ে ওঠার আগে যুবক শিক্ষক শেষবারের মতো নদীর বুকে দেহটাকে খুঁজে দেখে, কিন্তু কোথাও তার চিহ্ন নাই। তারপর একটি অপ্রীতিকর কথা স্মরণ হলে সে পানির ধারে গিয়ে কাদা মেখে প্রবলভাবে হাত সাফ করে। সেই কাজ সম্পন্ন হলে সে আলোয়ানটা ভালো করে গায়ে জড়িয়ে তীরে উঠে বাড়ি অভিমুখে রওনা হয়। নদীর শূন্য বুকের মতো তার বুকও শূন্যতায় খা খা করে। এক চোখ কানা মুয়াজ্জিনের তীব্র কর্কশ কণ্ঠে অভ্যস্ত হওয়া কঠিন। প্রতিবার একটু চমকে উঠতেই হয়। দাদা সাহেব অবশ্য তাতে অনেক ফায়দা দেখেন। কেউ একবার নালিশ করলে তার লম্বা ফর্দ দিয়েছিলেন। লোকটির জাজ্রেল কণ্ঠ আজানের আসল উদ্দেশ্য তো জোরদারভাবে হাসিল করেই, তাছাড়া শয়তান বিতাড়িত করে, অলস মনকে ধর্মতত্ত্বে সক্রিয় করে। কণ্ঠে মাধুর্যের অভাব আছে বইকি, কিন্তু কর্তব্যের আহ্বানে মাধুর্যের কোনো প্রয়োজনীয়তা নাই। হৃৎপিণ্ড দুর্বল মানুষের ক্ষতি হতে পারে? অতিশয় গম্ভীর হয়ে দাদা সাহেব উত্তর দেন, মুহূর্তে খোদার নাম কানে পাওয়া পরম সৌভাগ্যের কথা। অবশ্য মুয়াজ্জিনটি যে তার বিশেষ স্নেহের পাত্র সে কথা তিনি বলেন না। সে কথা মুখে বলা যায় না, কারণ নিঃস্ব দারিদ্র স্নেহের কারণ সে কথা বলতে মুখে বাধে। তবে তার একটা বিশ্বাস একটু বাড়াবাড়ি মনে হয়। এই দরিদ্র দেশেও দারিদ্র্যের ব্যাপারে তার সমকক্ষ কেউ নাকি নাই। কথাটা মনে পড়তেই যুবক শিক্ষকের একটু হাসি পায়। তারপর খোলা জানালা দিয়ে সূর্যাস্তের কত বাকি তা একবার লক্ষ্য করে দেখে সে স্থির হয়ে মুয়াজ্জিনের কণ্ঠস্বরের জন্য অপেক্ষা করে। আজানের জন্য মনে অধীরতা বোধ করলেও সবকিছু তার কাছে স্বাভাবিক মনে হয়। পৃথিবী আবার স্বরূপ ধারণ করেছে। সমস্ত দিন যুবক শিক্ষকের গতানুগতিক জীবনযাত্রার কোনো ব্যতিক্রম ঘটে নাই। সকালে বড় বাড়িতে বা স্কুলের শিক্ষকতার কাজেও কোথাও কোনো ত্রুটি হয় নাই। কিন্তু অভ্যাসবশতই সে যে নিত্যকার কর্তব্য পালন করেছে তা নয়, বরঞ্চ তার গতানুগতিক জীবনযাত্রা সে রক্ষাবরণ হিসাবেই ব্যবহার করেছে। বিপদ আশঙ্কা করলে শামুক যেমন খোসার মধ্যে নিরাপদ বোধ করে, তেমনি সে তার জীবনযাত্রার মধ্যেই নিরাপদ বোধ করেছে। কর্তব্য পালন কষ্টসাধ্য মনে হয়েছে, কিন্তু তাতে কোথাও যাতে স্খলন না হয় তার জন্য তার সাবধানতার শেষ থাকে নাই। প্রথম রাতে অতিশয় ভয় বিহ্বল হয়ে পড়লেও সে চিন্তাশক্তি হারায় নাই। কিন্তু গত রাতে নদী থেকে ফিরবার সময় তার মনে হয় তার চিন্তাশক্তি সত্যিই যেন লোপ পেয়েছে। কেবল সে বোঝে তার কিছুই করার নাই, শুধু অপেক্ষাই করতে পারে। হয়তো কোথাও কিছু ঘটবে, কোথাও একটা আলো দেখতে পাবে, তার বিচিত্র অভিজ্ঞতার মর্মার্থ বুঝতে পারবে, কিন্তু কিছুই ঘটে নাই। তারপর একসময় ক্ষুধার্ত শামুকের মতো পরিণাম শূন্য হয়ে খোসা ছেড়ে সে ধীরে ধীরে বেরিয়ে আসে। তখন অপরাহ্ন। স্কুল থেকে ফিরে সে বড় বাড়ির ছাতা পড়া বিবর্ণ সম্মুখভাগের দিকে তাকিয়ে দেখে
কোথাও কোনো পরিবর্তন ঘটে নাই। দাদা সাহেবকে দেখতে না পেলেও সে যেন তার শান্ত সৌম্য চেহারা দেখতে পায়। তার চেহারা মনে পড়তে সে কেমন সাহস পায়। বড় বাড়ির সামনে সুপরিচিত উঠানটি শীতের শুষ্কতায় খটখট করে। সে উঠানও তাকে আশ্বস্ত করে। হঠাৎ সে বুঝতে পারে তার ভয়ের কারণ নাই। যে বিচিত্র অভিজ্ঞতার অর্থ সে জানে না, সে অভিজ্ঞতার সঙ্গে সে জড়িত বোধ হলেও আসলে সে জড়িত নয়। শুধু সে নয়, কাদেরও তার সঙ্গে জড়িত নয়। তারপর অকস্মাৎ তার মনে নানা প্রকার প্রশ্ন জাগতে শুরু করে, খই ফোটার মতো, একটির পর একটি। সারাদিন যে মন স্তব্ধ হয়েছিল, সে মনে প্রশ্নের এই বিস্ফোরণে সে কেমন বিহ্বল হয়ে পড়ে। তবে নৈর্ব্যক্তিক দর্শকের যে পরম স্বস্তিভাব সে বোধ করে, সেই স্বস্তিভাব আরও গাঢ় হতে থাকে। মনে আর ভয় নেই, কিন্তু অন্ধকার আসে। সে অন্ধকার কাটাবার জন্য যুবক শিক্ষক তীব্র ব্যাকুলতা বোধ করে। সে বুঝতে পারে কাদেরই সে অন্ধকার দূর করতে পারবে। মনে ভয় নাই, কিন্তু অশান্তি বা বিশৃঙ্খলতা। সে অশান্তি ও বিশৃঙ্খলতাও কাদের দূর করতে পারে। কাদেরের সঙ্গে শীঘ্র দেখা করা তার অতি প্রয়োজন। বড় বাড়ির লম্বা বারান্দায় প্রতিদিন পারিবারিক জমায়েতে মাগরিবের নামাজ হয়। তাতে যুবক শিক্ষক নিত্য যোগদান করে। মতিগতি ভালো হলে কাদেরও আসে। যুবক শিক্ষকের মনে আশা হয়, আজ হয়তো কাদের সান্ধ্য নামাজে আসবে। সূর্যাস্তের সন্নিধানে তার সঙ্গে দেখা করার বাসনাটি কেমন সহ্যাতীতভাবে তীব্র হয়ে ওঠে। কি সে তাকে জিজ্ঞাসা করবে? মনে প্রশ্নের যেন শেষ নাই। তার কোনটা সে জিজ্ঞাসা করবে? কোনটার উত্তর পেলে সে শান্তি পাবে? অস্থিরভাবে সে প্রশ্নগুলি ছাঁটাই বাছাই করে। যেগুলো অতি প্রয়োজনীয় মনে হয়, সেগুলো পরিপাটিভাবে সাজাবার চেষ্টা করে। যুবক শিক্ষকের মনে সন্দেহ থাকে না যে প্রথম রাতে কাদের কেন মাঠে ঘাটে একাকী ঘুরে বেড়াচ্ছিল। সে কথাই তাকে প্রথম জিজ্ঞাসা করতে হবে। প্রত্যুত্তরে কাদেরও তাকে জিজ্ঞাসা করতে পারে, সেই বা কেন শীতের গভীর রাতে বাইরে ঘোরাঘুরি করছিল। কিন্তু প্রশ্নটির উত্তর দিতে সে প্রস্তুত। সে দ্বিধা না করে স্বীকার করবে, কাদেরকেই সে অনুসরণ করছিল। তাকে হারিয়ে ফেলার পর সে ঘরে ফিরে যায় নাই কেন, সে কথা কাদের জিজ্ঞেস করলে সে বলবে সত্য কথা। কাদের বিশ্বাস না করলেও বলবে কি কারণে সে ঘরে ফিরে যায় নাই। জ্যোৎস্না উদ্ভাসিত রাতের প্রতি তার গোপন নেশার কথা বলতে হয়তো কিছু লজ্জা হবে, কিন্তু সে কথা ঢেকে রাখা সম্ভব হবে না। সে যদি নিজেই সত্য কথা না বলে, তবে কাদেরকে কোনো প্রশ্ন করার বা তার কাছ থেকে সত্য উত্তর দাবি করার কোনো অধিকার তার থাকবে না। তাছাড়া সত্যই সত্যকে আকর্ষণ করে। একটা কথায় যুবক শিক্ষকের মনে শীঘ্র খটকা লাগে। কেন সে কাদেরকে তার ভ্রমণের কথাটি প্রথম জিজ্ঞাসা করতে চায়? একটি বিষয়ে সে নিঃসন্দেহ, যুবতী নারীর মৃত্যুর সঙ্গে কাদেরের কোনো সম্বন্ধ নাই। সে বিষয়ে নিঃসন্দেহ না হলে তার সঙ্গে সাক্ষাতের কোনো প্রয়োজনীয়তা সে বোধ করত না। তার মনে হঠাৎ মেঘ কেটে আলো প্রকাশ পেত না। বস্তুত তাকে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করার প্রয়োজনও সে দেখত না। তবে কেন সে প্রশ্নটি তার প্রশ্নতালিকার শীর্ষে বসিয়েছে? অবিশ্বাস সত্ত্বেও সে কি বিশ্বাস করে কাদের দরবেশ? সে কথাই কি সে প্রথম যাচাই করে নিতে চায়? খটকাটা যায় না। সে যে কাদেরকে তার বালসুলভ বাতিকটির কথা বলতে প্রস্তুত, তাতেও সে নিজেই নিজের মনে গূঢ় অভিসন্ধি দেখতে পায়। হয়তো তার গোপন বাসনা এই যে, হোক তাদের রাতভ্রমণের উদ্দেশ্য ভিন্ন, তবুও সে তার মনের গোপন বাতিকটির কথা প্রকাশ করলে পরস্পরের মধ্যে একটি মানসিক যোগাযোগ স্থাপিত হবে। সে যেন তার অভিজ্ঞতার অর্থ বোঝার চেয়ে কাদেরের সঙ্গে একটা সম্পর্ক স্থাপন করার জন্যই ব্যস্ত হয়ে উঠেছে। অনেক ভেবেও যুবক শিক্ষকের মনে খটকা যায় না। কেবল এই কথা সে বোঝে, প্রশ্নটি বিশেষ প্রয়োজনীয়, যেন তার উত্তরের উপরেই অন্যান্য প্রশ্নের উত্তর নির্ভর করবে। যেন সে প্রশ্নের উত্তরের পরেই সে বুঝতে পারবে কাদের তার মনের অশান্তি, বিশৃঙ্খলতা এবং তার মনের অন্ধকার দূর করতে পারবে কিনা। শুধু অন্যান্য প্রশ্নের উত্তর নয়, সে প্রশ্নের উত্তর কাদেরের মনের পরিচয়ও দেবে। কাদেরকে না বুঝতে পারলে বিচিত্র অভিজ্ঞতাটির রহস্য মোচন হবে না। দ্বিতীয় প্রশ্ন, কাদের কি যুবক শিক্ষককে হত্যাকারী বলে সন্দেহ করেছিল? ঘটনাটি সে কাদেরের দৃষ্টিতে ভেবে দেখে। প্রথম রাতে কাদের তাকে বাঁশঝাড় থেকে বেরিয়ে আসতে দেখে। দুজনে মুখোমুখি হলে যুবক শিক্ষক হঠাৎ ঊর্ধ্বশ্বাসে ছুটে পালিয়ে যায়। তখন কৌতূহলী হয়ে কাদের বাঁশঝাড়ে প্রবেশ করলে মৃতদেহটি দেখতে পায়। তারপর যুবক শিক্ষককে হত্যাকারী বলে সন্দেহ করাই তার জন্য স্বাভাবিক নয় কি? এখানে যুবক শিক্ষক একটু ইতস্তত করে। সে বুঝতে পারে না ভূমিকা না দিয়ে প্রশ্নটি করা সমীচীন হবে কিনা। একটি সন্দেহের কথা বলে অন্য একটি সন্দেহের কথা চাপা দিয়ে রাখলে হয়তো প্রশ্নটি কাদেরের কাছে অসম্পূর্ণ মনে হবে। হয়তো তখন তার মনে এই সন্দেহের সৃষ্টি হবে যে যুবক শিক্ষকের মনে কোনো দুর্ভিসন্ধি আছে বলেই সব কথা সে খুলে বলছে না। তখন কাদেরও মন খুলে সব কথা বলবে না বা তাকে সাহায্য করতে চাইবে না।
একটু ভেবে যুবক শিক্ষক স্থির করে ভূমিকাটি না বলে প্রশ্নটি সে করতে পারবে না। এক হাতে সত্য দিয়ে অন্য হাতে সত্য নেবে। কাদের সম্বন্ধে তার সন্দেহই সে ভূমিকার বিষয়বস্তু। বাঁশঝাড়ে বীভৎস দৃশ্যটি দেখে বেরিয়ে আসার পর কাদেরের সঙ্গে মুখোমুখি হলে হঠাৎ তার মস্তিষ্ক বিভ্রান্তি ঘটে। তার চোখে কাদেরই নিষ্ঠুর নির্মম হত্যাকারী রূপে আবির্ভূত হয়। তাই সে হঠাৎ একটি নিদারুণ ভয়ে দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে ছুটে পালিয়ে গিয়েছিল। কাদেরই যে হত্যাকারী সে ধারণা পরদিন দুপুরবেলা পর্যন্ত তার মনে বদ্ধমূল হয়ে থাকে। এখানে যে একটা প্রশ্ন উঠতে পারে সে কথা যুবক শিক্ষক বুঝতে পারে। তেমন ধারণাই যদি থাকে তবে পুলিশকে এসে খবর দেয় নাই কেন? কাউকে কিছু বলে নাই কেন? প্রশ্নটি মনে জাগতেই যুবক শিক্ষক অবিলম্বে তার যথার্থতা স্বীকার করে। সে প্রশ্ন কাদের না করলে অন্য কেউ করবে। একটা উত্তর ঝট করে মাথায় আসে। কি করে সে পুলিশকে খবর দেয়? সে বড় বাড়ির আশ্রিত মানুষ এবং কাদের বড় বাড়িরই লোক। তার পক্ষে কথাটা প্রকাশ করা কি সহজ? উত্তরটা কিন্তু তার পছন্দ হয় না। তাতে কেমন দুর্বল চিত্ত স্বার্থপরতার ছাপ। না, বড় বাড়ির আশ্রয়টি অত্যন্ত লোভজনক বটে, কিন্তু সেটাই একমাত্র কারণ নয়। আসল কারণ বড় বাড়ির প্রধান মুরব্বী দাদা সাহেবের প্রতি তার গভীর ভক্তি শ্রদ্ধা। কাদের যে তার বিশেষ প্রিয় পাত্র সে কথা সে জানে। দাদা সাহেবের প্রতি তার যখন এত ভক্তি শ্রদ্ধা, তখন কি করে তারই প্রিয় পাত্রের ক্ষতি করতে সে ছুটে যায়? এই উত্তরেও যুবক শিক্ষক সন্তুষ্ট হয় না। তারপর হঠাৎ একটি কথা উপলব্ধি করে সে সামান্য বিহ্বল হয়েই পড়ে। প্রশ্নকার যে উত্তরদাতায় পরিণত হয়েছে, আকস্মিক স্থান পরিবর্তনের ফলে মনে গোলযোগ দেখা দিয়েছে এবং তার ফলে সে ঘটনার অনুক্রম মিশিয়ে ফেলছে। যে কথা ভাবে নাই সে কথা ভেবেছে বলে কল্পনা করছে। সম্ভাব্য কিন্তু ঘটে নাই এমন সব কথা তুলছে। আসল সত্য কি? আসল সত্য এই যে মস্তিষ্ক বিভ্রান্তির জন্য কথাটা কাউকে বলার খেয়াল তার মাথায় আসে নাই। সেটাই কি সত্য? সম্পূর্ণ সত্য? না। আরেকটি কথা আছে যা হয়তো সে কাদেরকে কেন কাউকেই বলতে পারবে না। তার মনে হয়েছিল বাঁশঝাড়ের কথাটি প্রকাশ করা যায় না। সেটি কাদের আর তার মনের গোপন কথা, শরীরের গোপন স্থানে গুপ্ত ক্ষতের মতো। এমন কথা কাউকে বলা যায় না। ক্ষণকালের জন্য একটি অজানা অন্তর্বেগে আচ্ছন্ন হয়ে পড়ে যুবক শিক্ষক। সে ভাবাবেগ কাটলে সে গভীর নিঃসহায়তার সঙ্গে ভাবে, সে অল্প বয়সী দরিদ্র শিক্ষক বাঁশঝাড়ে নিহত মানুষের মৃতদেহ কখনো দেখে নাই। তা যে মস্তিষ্ক বিভ্রান্তি ঘটতে পারে তাতে বিস্ময় কি? সে কিছুই বোঝে না, কিছুই জানে না। চতুর্দিকে যে অন্তহীন রহস্য সে অনুভব করে তার কতটা সে বোঝে? সূর্যোদয় সূর্যাস্ত, উদ্ভিদ তরুলতা, নদী প্রবাহ, মানুষের হাসি কান্না দুঃখ কষ্ট, তার জন্ম মৃত্যু, এসবের অর্থ কি সে বোঝে? সেজন্যেই সে একটি মানুষের সাহায্যের প্রয়োজন এমন তীব্রভাবে বোধ করছে। কাদের যে হত্যাকারী সেই ধারণা কি করে যায়? যে ধারণা পরদিন দুপুরবেলা পর্যন্ত তাকে ভীত নিপীড়িত করেছে, সেই ধারণা থেকে কোন যুক্তিসাক্ষ্য প্রমাণের সাহায্যে সে মুক্তি লাভ করে? এই প্রশ্নেও যুবক শিক্ষক ঠক্কর খায়। এই প্রশ্নের কি কোনো বোধগম্য উত্তর আছে? সবই বিশ্বাস। দোষী, সেটাও বিশ্বাস। নির্দোষ, সেটাও বিশ্বাস। বিশ্বাসের উপরেই কি সমস্ত মানব জীবন নির্ভর করে নাই? বিশ্বাস যে কাল সূর্যোদয় হবে, পাখিরা আবার গান করবে। বিশ্বাস যে আজকার পার অবরুদ্ধ নদী কাল প্লাবিত হবে না। বিশ্বাস যে এবার ফসল হলো না, বৃক্ষে ফল ধরল না, আগামী বছর ফসল হবে, ফল ধরবে। বিশ্বাস যে অলব্ধ সুখও কোথাও সীমাহীন এবং নিশ্চিত। অনলবর্ষী দুঃখ যন্ত্রণার সম্পূর্ণ ক্ষতিপূরণ পাওয়া যাবে একদিন, এই জীবনে না হলেও পরবর্তী জীবনে। বিশ্বাস যে মনের গভীর অস্থিরতার উত্তর না পেলেও ভাবনা কি, কারণ কেউ কোথাও সে মনের রক্ষক, অভিভাবক। সবই বিশ্বাস, জীবনের একমাত্র সম্বল। কাদেরের ক্ষেত্রে তার মনে কেবল এক বিশ্বাস ভাঙে, অন্য বিশ্বাস গড়ে। এই উত্তরে কি যথেষ্ট? সব বিশ্বাসেরই কোনো না কোনো হেতু থাকে। জীবনের একমাত্র অবলম্বন হোক, তবুও তার মধ্যে একটু যুক্তির কাঠামো থাকে। না, তার এই বিশ্বাসের কোনো যুক্তিই নাই। সে কেবল জানে এমন কথা কিছুতেই সত্য হতে পারে না। পরদিন দুপুরে অন্ধভয় কাটলে সে পরিষ্কারভাবে বুঝতে পারে তা অসম্ভব। দুনিয়াতে নিষ্ঠুরতা পাপ কলুষতা আছে, সে জানে, এবং তার প্রমাণ বাঁশঝাড়ের মৃতদেহটি। কিন্তু তা সর্বত্র ছড়িয়ে নাই, আগাছার মতো সর্বত্র জন্মায় না। তা যদি হতো তবে মানুষে মানুষে বিশ্বাস সম্ভব হতো না, জীবন দুর্বিষহ হতো। বস্তুতপক্ষে তাহলে জীবনের কোনোই অর্থ থাকতো না।
তারপর তৃতীয় প্রশ্ন, সে রাতে কাঁদে তার ঘরে কেন এসেছিল? যুবক শিক্ষকই হত্যাকারী কিনা সে কথা নিশ্চিত করে দেখার উদ্দেশ্য কি? বা গভীর রাতে একটি অসহায় মৃতদেহ দেখে পরম নিঃসঙ্গতা বোধ করলে সঙ্গলিপ্সা সান্ত্বনা আশ্বাসের জন্য? যুবক শিক্ষকের বিশ্বাস, সে হত্যাকারী কিনা সে বিষয়ে নিশ্চিত হবার জন্য কাদের আসে নাই। যুবক শিক্ষকের মতোই তার মনে মানুষের উপর আস্থা না থাকার কারণ নাই। তাছাড়া সে যে যুবক শিক্ষককে সন্দেহ করে নাই তার প্রমাণ সেও পুলিশকে বা কাউকে কিছু বলে নাই। দ্বিতীয় রাতের ঘটনার বিষয়ে একটি প্রশ্ন যুবক শিক্ষকের কাছে জরুরি মনে হয়। যুবতী নারীর মৃতদেহটিকে গুম করে দেবার অত্যাশ্চর্য সিদ্ধান্তের কারণ কি? উত্তরটি যুবক শিক্ষক ভাষা ভাষা দেখতে পায়। বাঁশঝাড়ে মৃতদেহটি আবিষ্কার করার পরদিন নির্বাক নিদ্রালস কাদেরও সমস্তক্ষণ কান খাড়া করে রাখে। রাত হলে সে বোঝে বাঁশঝাড়ের গুপ্ত কথা কেউ জানতে পারে নাই। হয়তো তার অন্তর্ধানে তার আত্মীয় স্বজনের বিস্ময়ের অবধি থাকে নাই, হয়তো নানাবিধ কারণে তাদের মাথায় আসে। কিন্তু সে যে গ্রামের প্রান্তেই বাঁশঝাড়ের মধ্যে চিরনিদ্রায় শায়িত সে কথা ঘুণাক্ষরেও ভাবতে পারে না। কাদের সাব্যস্ত করে যুবতী নারীর মৃতদেহটি গুম করে দিবে? কেন? হয়তো সে ভাবে হতভাগা নারীর পক্ষে বাঁশঝাড়ে অর্ধনগ্ন অবস্থায় আবিষ্কৃত হবার চেয়ে নিশ্চিহ্ন হয়ে যাওয়াই শ্রেয় হবে। হয়তো তার জীবনের সুখ শান্তি অর্থসম্পদ স্নেহ ভালোবাসার মান মর্যাদার সৌভাগ্য হয় নাই। তার মৃত্যুও কি এমন কুৎসিতভাবে ঘটবে? সে যদি তাকে গভীর অপমান থেকে বাঁচাতে পারে তবে অন্ততপক্ষে প্রাণান্তের পর তার একটু সাহায্য হবে। তাতে তার আত্মীয় স্বজনের কোনো ক্ষতি হবে না। যাকে তারা হারিয়েছে তাকে আর ফিরে পাবে না, বরঞ্চ তার অন্তর্ধানে তাদের মনে রহস্যের সৃষ্টি হবে। সেই রহস্যে অনুপ্রাণিত হয়ে তারা হয়তো তার মৃত্যু সম্বন্ধে সুন্দর রূপকথা সৃষ্টি করতেও সক্ষম হবে। হতভাগা যুবতী নারী অবশেষে স্বপ্নাকাশের অম্লান কুসুমে পরিণত হবে। এখানেও একটি কথা যুবক শিক্ষক ভালো করে বোঝে না। যুবতী নারীর যে প্রাণ নিয়েছে তার শাস্তির কথা কি কাদের ভাবে নাই? দেহ গুম করে দিয়ে সে খুনির অপরাধও নিশ্চিহ্ন করে দিয়েছে। তার শাস্তির চেয়ে যুবতী নারীর মান মর্যাদাই কি তার কাছে বড় ঠেকেছে? অথবা তার মত কি এই যে মানুষের অপরাধ মানুষের পক্ষে বিচার করা সম্ভব নয়, তাই তার অপরাধের প্রমাণ যা কেবল অর্থহীন আবর্জনা মাত্র তা অদৃশ্য হয়ে গেলে ক্ষতি কি? যুবক শিক্ষক ঠিক করে এই বিষয়েও কাদেরকে প্রশ্ন করতে হবে। একা মানুষের পক্ষে একটি মৃতদেহ নদীতে বহন করে নিয়ে যাওয়া শুধু যে বিপজ্জনক তা নয়, অতি কষ্টসাধ্যও। কাদের সাহায্যের প্রয়োজন বোধ করে? কার সাহায্য চাইবে সে? অতএব পঞ্চম প্রশ্ন, সাহায্যের জন্য কাদের তারই কাছে কেন আসে? প্রথম রাতে সে কি তার দুর্বল নির্বোধ চরিত্রের যথেষ্ট প্রমাণ স্বচক্ষে দেখে নাই? তারপর মানুষের উপর নির্ভর করার কথা কি করে সে ভাবতে পারে? হয়তো ওসব কিছুই নয়। কাদেরের মনে কোনো সন্দেহ থাকে না যে যুবক শিক্ষকই হত্যাকারী। অতএব সে স্থির করে যে যে মানুষ যুবতী নারীকে হত্যা করেছে তাকে বাধ্য করবে যুবতী নারীকে শেষ অপমান থেকে রক্ষা করার জন্য। অথবা বিচিত্র অবস্থার মধ্যে দুজনের মধ্যে শেষ সাক্ষাৎ হলে কাদেরের মনে যুবক শিক্ষকের প্রতি কেমন একটা বন্ধুত্বের ভাব জাগে। তাই দ্বিতীয় রাতে স্বাভাবিকভাবে সে তারই দরজায় এসে হাজির হয়। শান্তভাবে যুবক শিক্ষক আপন মনে স্বীকার করে তার চারধারে ঘোর অন্ধকার, যে অন্ধকারের মধ্যে অন্ধের মতোই সে প্রশ্নগুলি তৈরি করেছে। তবে তার সন্দেহ থাকে না যে একবার কাদেরের সঙ্গে মন খুলে কথা বলবার সুযোগ পেলে সব অন্ধকার দূর হবে। এমন অন্ধকার জীবনে কখনো সে দেখে নাই। অন্ধকার থেকে মুক্তি লাভের জন্য এমন তীব্র ব্যাকুলতাও কখনো সে বোধ করে নাই। অবশেষে মুয়াজ্জিনের তীক্ষ্ণ কর্কশ কণ্ঠ সন্ধ্যাকাশ খণ্ডবিখণ্ড করে ফেটে পড়ে। একটু পরে যুবক শিক্ষক ঘর থেকে নিষ্ক্রান্ত হয়। নিত্যকার মতো তার শীর্ণমুখ গম্ভীর, তবে আজ তার পদক্ষেপে লঘু চঞ্চলতা। নামাজের সময় কাদের দেখা দেয় নাই। বারান্দার কোণে ছেলে মেয়েদের পড়াতে বসে যুবক শিক্ষক কতক্ষণ শ্বসন ক্রিয়ারহিত অবস্থায় থেকে হঠাৎ সজোরে নিঃশ্বাস নেয়। তারপর এক সময় তার মনে হয় অতি ক্ষুদ্র কণ্ঠে আনিশা কিছু বলছে। কে? কিন্তু সে ভাবে কাদেরের বিবেকে দোষ জ্ঞান নাই। হয়তো ইতিমধ্যে 2 রাতের বিচিত্র নাটকের কথা সে ভুলে গেছে। যুবক শিক্ষকের বিবেকও পরিচ্ছন্ন। সে ভুলে না কেন? বইতে এক জায়গায় আনিশা আঙুল দেয়, সঙ্গে সঙ্গে ঠোঁট উল্টায়। যুবক শিক্ষক আবার বলে, কি? তারপর নীরব বারান্দায় মত্ত দেয়াল ঘড়ির টকটক আওয়াজ শোনা যায়। উপর থেকে দাদা সাহেবের খড়মের আওয়াজ আসে। অবশেষে যুবক শিক্ষক বলে, শক্ত কেন হবে? পশ্চাদাভিমুখে। আনিশা ঠোঁট উল্টায় আবার।
অকারণে যুবক শিক্ষক এধারে ওধারে তাকায়। বড় বাড়িতে এখন গভীর নীরবতা। বাইরে শীতের রাত ঝিম ধরে আছে। কেশে যুবক শিক্ষক আবার বলে, পশ্চাদাভিমুখে, হয়তো কাদেরের মতে কর্তব্য শেষ হয়েছে। নদীর বুকে যে আশ্রয় নিয়েছে সে আর দেখা দেবে না, আর তার কিছুই করবার নাই। কাদেরের সঙ্গে তার যদি আর কখনো দেখাই না হয়, 2 বছর একই বাড়িতে বাস করেও যার সঙ্গে কথার আদান প্রদান হয় নাই, তার সঙ্গে আবার কথা বলার সুযোগ না হয় স্বাভাবিক। শীঘ্র আনিশা বসে বসে ঝিমোতে শুরু করে। পাশে আমজাদ লাইন কাটা খাতায় সযত্নে কতগুলো অঙ্কের সংখ্যা সাজায়। যুবক শিক্ষক তাদের আর দেখে না। এক নাগারে একই ভঙ্গিতে বসে থাকার ফলে তার পায়ে গাটে কেমন কাঠ কাঠ ভাব জাগে বলে সে নড়ে বসে। তারপর কুদ্দুসের দিকে তাকিয়ে হঠাৎ প্রশ্ন করে, তোমাদের কাদের দাদা কোথায়? 3টি ছেলে মুখ তুলে তাকায়। তাদের চোখে ঘুম ঘুম ভাব। অকারণে তারা এধার ওধার দৃষ্টি দেয়। অবশেষে ভারী গলায় কুদ্দুস উত্তর দেয়, কি জানি, ঘরে হবে। আরেকজন বলে। এই সুযোগে তৃতীয় ছেলেটি অদূরে আধা খোলা জানালার দিকে তাকায়। এখনো চাঁদ ওঠে নাই বলে বাইরে অন্ধকার। অন্ধকারকে তার ভয়। আবার নীরবতা না বলে যুবক শিক্ষকের কাছে এবার হঠাৎ সবকিছু এমন অসত্য ও অবাস্তব মনে হতে শুরু করে। সে ভাবটি কাটাবার জন্যই হয়তো সে সজোরে নিঃশ্বাস নেয়। তার নাসারন্ধ্র কেঁপে ওঠে। তারপর তার ভয় হয় দিনের মানসিক অবস্থাটি ফিরে আসছে যেন। সে আবার এমন একটি গুহায় প্রবেশ করেছে যেখানে জনমানব পশুপক্ষীর আওয়াজ পৌঁছায় না। তখন বাইরে যেন জীবনের অবসান ঘটে। সারা পৃথিবীর নির্জনতায় খা খা করে। অবশেষে সেদিন শেষবারের মতো এক চোখ কানা মুয়াজ্জিনের উচ্চ কণ্ঠস্বর শোনা যায়। চমকিত হয়ে যুবক শিক্ষক সামনের বই খাতা বন্ধ করে। কর্কশ কণ্ঠস্বরে কেমন আশ্বস্ত বোধ করে। মানুষের কর্কশ কণ্ঠও সান্ত্বনাদায়ক। তাছাড়া যার সে শোনে তা যেন মানুষের আদিম সতর্কবাণী। অন্ধকারাচ্ছন্ন বিপদসংকুল পৃথিবীতে প্রহরী জেগে আছে জানলে ভীতির উপশম হয়। উঠবার আগে যুবক শিক্ষক কুদ্দুসের দিকে একবার তাকায়। কাদেরকে ডেকে পাঠাবে কি? কিন্তু কিছু না বলে সে নীরবে বারান্দা ত্যাগ করে।